এটা নিয়ে তো অনেক বিষয়ে অনেক ধরনের আলোচনা হয়েছে। একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়েছে আসলে রপ্তানি, আমদানি রপ্তানি যে বিষয়টা, এবং সেখানে আমরা জানি যে আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিং এর মাধ্যমে বিভিন্ন দ্রব্যের দামগুলোকে কৃত্রিমভাবে পরিবর্তন করা, এটার মাধ্যমে একটা বড় অঙ্কের টাকা পাচার হয়েছে বলে এটা মনে হয় সার্বিক যে বিষয়। এর পাশাপাশি দেখা গেছে যে অনেক সময় হুন্ডির মাধ্যমে যে টাকাটা, সেই টাকাটাতে অনেক সময় দেখা গেছে যে বিভিন্নভাবে অনিয়ন্ত্রিতভাবে হয়তো টাকা বাইরে একজন নিয়ে গেছে, হ্যাঁ, সেই বিষয়গুলো হয়তো সেভাবে চেক করা হয়নি, তো সেটাও আরেকটা বিষয়। মূল সোর্স আমি বলবো যে বাণিজ্যের মাধ্যমে বিভিন্নভাবে কৃত্রিমভাবে দ্রব্যের দামটাকে পরিবর্তিত করে সেটা করা হয়েছে। এর পাশাপাশি দেখা গেছে যে অবৈধভাবে অনেকে হয়তো টাকা নিয়ে গেছেন, সেই বিষয়ে হয়তো সেভাবে কোনো রেস্ট্রিকশন ছিল না, রেস্ট্রিকশনের ছাড়াই নিয়ে গেছেন। তারা বাইরে দেখা গেছে যে অনেক সম্পত্তি তারা ক্রয় করেছেন সেই টাকাগুলোকে দিয়ে। এখন এইভাবে বিভিন্ন অর্থ পাচার হয়েছে বিভিন্ন সময়, এবং এটা আসলে তো একদিনে হয়নি, এটা আসলে বহুদিন ধরে এটা আস্তে আস্তে এই পাচারগুলো হয়েছে। শেষের দিকে আমরা দেখেছি যে পাচারের হারটা অনেক বেড়ে গেছে। প্রথম বিষয়টা হচ্ছে যে পাচারকৃত অর্থ উদ্ধারের ক্ষেত্রে যেটা বিষয় সেটা হচ্ছে যে যে সময়টায় টাকাটা পাচারটা হয়েছে, মানে পুরো বিষয়টা প্রক্রিয়াটা ঘটেছে অবৈধভাবে। যেহেতু অবৈধভাবে জিনিসটা ঘটেছে, সুতরাং এটাকে বৈধ বিভিন্ন ধরনের মাধ্যমে সেই স্ক্রিনিংয়ের মাধ্যমে কিন্তু আসে নাই, হ্যাঁ, সেটার কারণেই কিন্তু এটাকে ধরাটা জটিল। এখন বিষয়টা হচ্ছে যে তার মানে এটা কিন্তু এটা গেছে কোথায়, বিদেশের বিভিন্ন জায়গায় যদি যেয়ে থাকে, তাহলে সেই জায়গাগুলোতে যেটা বিষয় সেটা হচ্ছে যে সেইখানকার সরকারগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক, ব্যাংক যেগুলো আছে সেগুলোর সাথে সম্পর্ক, এবং সেগুলোর বিভিন্ন যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলোর সাথে যদি কিছুটা আলাপ আলোচনার মাধ্যমে, কিছুটা কূটনৈতিক সম্পর্ক বিনির্মাণের মাধ্যমে হয়তো কিছুটা টাকার উৎসগুলো সম্পর্কে কিছুটা হয়তো জানা যেতে পারে। এখন পুরো প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে যেহেতু অস্বচ্ছতা ছিল, পাঠানোটা অবশ্যই যেহেতু এটা ইল্লিগাল ছিল, অবৈধ ছিল, সেই কারণে এখানে পুরো প্রক্রিয়াটার মধ্যে অস্বচ্ছতা আছে, এবং যেহেতু অস্বচ্ছতা আছে সেহেতু এই জিনিসটাকে আসলে ট্র্যাক করা বা ট্রেস করাটা এটা খুব জটিল। এবং এই ট্র্যাক করা এবং ট্রেস করা দেখা গেছে যে অনেক ক্ষেত্রে এটা হতে পারে যে যেখানে আসলে প্রাথমিকভাবে যে অর্থটা যে গেছিল সেটা হয়তো সেই জায়গায় নেই, সেটা আইদার এটা অন্য সম্পদে পরিণত হয়েছে, অন্য দেশে চলে গেছে, অন্য কোনোভাবে এটা হয়তো ব্যবহৃত হয়ে গেছে। সেই কারণে এটাকে ট্র্যাক করা এখন খুব সহজ কাজ না। তারপরও কূটনৈতিক সম্পর্কগুলোকে যদি একটু আমরা শক্ত করতে পারি, এবং সেই বিভিন্ন যে দেশ আছে যে দেশগুলোতে গেছে বলে ধারণা করা হয়, সেগুলোতে যদি ব্যাংকগুলোর ক্ষেত্রে যদি একটু স্বচ্ছতা, এবং সেখানে স্বচ্ছতা অবশ্যই আছে, কিন্তু যে বিষয়টা হচ্ছে যে সেই বিষয়গুলোকে আরও যদি ভালোভাবে খতিয়ে দেখা হয়, তখন কিন্তু এখান থেকে আমরা কিছুটা হলেও আমরা হয়তো রিকভার করতে পারি, বা আমরা অন্তত জানতে পারি যে কোন জায়গায় গেছে, ট্র্যাকটা হয়তো করা কিছুটা সম্ভব। রেমিটেন্সের ক্ষেত্রে যখন আমাদের অবৈধ পথে যে লেনদেনটা, যে হুন্ডিটা যেটা হয়, সেটা কিন্তু এই একটা অংশ, যে অবৈধ টাকাটা সার্কুলেশনটা কোথায় হচ্ছে, এটা একটা জায়গা যেখানে আসলে অবৈধ টাকাটা সার্কুলেশন হচ্ছে, তো হাতে হাতেই হচ্ছে অনেক ক্ষেত্রে, হ্যাঁ। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সম্পদ কেনার ক্ষেত্রে, সোর্স অফ ইনকামের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বিভিন্ন ইনভেস্টমেন্ট বা বিভিন্ন সম্পদ কেনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ছাড়, বিভিন্ন ধরনের ফ্লেক্সিবিলিটি নিয়ম কানুনের মধ্যেই হয়তো থাকে, সেই জায়গাগুলোর সুবিধাও অনেকে নেন। অনেকেই দেখা যায় যে বিভিন্ন দেশে হয়তো তারা এই ধরনের অবৈধ অর্থ লেনদেন করেন। সুতরাং একটা দেশের ক্ষেত্রে, এবং যে দেশগুলোতে হয়তো কিছুটা আইনের মধ্যে কিছুটা ফাঁকফোকর আছে, সেই জায়গায় কোন আইনে কী ধরনের ফাঁকফোকর আছে সেই ফাঁকফোকরগুলোকে ব্যবহার করা হয়েছে। তো বিভিন্ন জায়গায় এই জায়গায় কাজটা করা হয়েছে। এবং আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে খুব দ্রুত হয়তো একটা সম্পদ
কিনে ফেলা হয়েছে, বা দ্রুত এই টাকাটাকে হয়তো এমন কোনো জায়গায় ইনভেস্ট করা হয়েছে যে জায়গাটাতে কিছুটা হলেও স্বচ্ছতার অভাব রয়েছে বা কিছুটা হলেও এখানে ফ্লেক্সিবিলিটি রয়েছে। সেই জায়গাগুলোকেও মানে যারা পাচারকারী তারা কিন্তু সেই জায়গাগুলোকে ব্যবহার করেছেন। অনেক সময় দেখা গেছে যে এমন দেশগুলোতে, যে দেশগুলোতে হয়তো কিছুটা হলেও একটু ফ্লেক্সিবিলিটি রয়েছে, স্বচ্ছতার কম রয়েছে, সেই জায়গাগুলোতে হয়তো আবার পাঠিয়ে দেওয়া হয়েছে। সুতরাং যে পাচার করছে সে কিন্তু এমনভাবে চ্যানেলগুলোকে নিয়েছে যে জায়গাগুলোতে বিভিন্ন জায়গায়, প্রথম কথা হচ্ছে বিভিন্ন জায়গায় যাওয়া, যাতে এক জায়গায় খুব বড় ধরনের রিসোর্স অ্যাকুমুলেশনটা না শো করা হয়। দ্বিতীয়ত অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হুন্ডি ব্যবসা চক্রের সাথে যুক্ত করা। তৃতীয়ত হচ্ছে বিভিন্ন দেশগুলোর মধ্যে তেমন দেশগুলো খুঁজে বের করা যেখানে হয়তো কোনো জায়গায় কিছু দুর্বলতা আছে। আর চতুর্থত হচ্ছে যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বিনিয়োগের জন্য বিভিন্ন দেশগুলো খুব নিয়মতান্ত্রিকভাবে কিছু ক্ষেত্রে হয়তো কিছু ছাড় থাকে, সেই ছাড়গুলোর সুযোগ না, অর্থাৎ সব ধরনের মেকানিজমগুলোকে ব্যবহার করা হয়েছে যাতে করে এই অর্থগুলোকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া যায়। বিভিন্ন ধরনের ঋণপত্র যখন খোলা হয় তখন পণ্যের যে দামগুলো দেখানো হয়, এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে যখন পণ্যের দামগুলোকে দেখানো হয়, হ্যাঁ, সেই জায়গাগুলোতে তো অস্বাভাবিক কিছু লেনদেন হয়েছে। অস্বাভাবিক লেনদেনগুলো হয়েছে এবং অস্বাভাবিক লেনদেনগুলোর ক্ষেত্রে স্বচ্ছতা ছিল না, জবাবদিহিতা ছিল না, সেই কারণেই অস্বাভাবিক লেনদেন হয়েছে। এবং এখানে আসলে বাণিজ্যের মাধ্যমে এবং বড় আকারের অর্থ যখন একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে যাচ্ছে বা সেটা যখন ফরেন কারেন্সি হিসেবে হয়তো নিয়ে নেওয়া হচ্ছে বা উইথড্রল হচ্ছে, সেখানে কোনো স্বচ্ছতাটা ছিল না। এবং এই ধরনের স্বচ্ছতাটা যেহেতু ছিল না, সেই অস্বচ্ছতাটাই কিন্তু একটা মূল একটা উপায় হিসেবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ বাণিজ্যের মাধ্যমে এবং ব্যাংকিং কিছু অস্বাভাবিক লেনদেন, ঋণপত্রগুলো খোলার মাধ্যমে, সেগুলোর মাধ্যমে কিন্তু এই মানে অর্থাৎ যখনই আপনি বিদেশের একটা দেশের সাথে যখন আপনি ফরেন কারেন্সি লেনদেনটা করবেন, সেই জায়গাটার করতে হলে কিন্তু একটা হচ্ছে আপনি একেবারে অবৈধভাবে নিতে পারেন, আরেকটা হচ্ছে অবৈধভাবে কিন্তু ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। ওই জায়গাটা কিন্তু একটা বড় অংশ গেছে বলে মনে হয়, অর্থটা পাচার হয়েছে বলে মনে হয়। বিষয়টা হচ্ছে পুরো প্রক্রিয়াগুলোতে যতটা স্বচ্ছতা আসবে, হ্যাঁ, অর্থাৎ আর্থিক লেনদেনে যতটা স্বচ্ছতা আসবে তত আমরা এই পাচারগুলোকে কমাতে পারবো, বন্ধ করতে পারবো। এখন এর মধ্যে একটা বিষয় হচ্ছে, প্রথমে একটু বলি, সেটা হচ্ছে যে টাকাগুলো চলে গেছে সেগুলো আনা বা ভবিষ্যতে যেন সেই দেশগুলোতে না যায়, সেক্ষেত্রে সেই দেশগুলোর সাথে কূটনৈতিক যে সম্পর্ক এবং সেখানে যারা সংশ্লিষ্ট যারা কূটনীতিবিদরা রয়েছেন, তাদের এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা ব্যাংকগুলোর সাথে, আর্থিক খাতগুলোর সাথে, সেই দেশগুলোর আর্থিক খাতগুলোর সাথে একটা সংযোগ স্থাপন করতে পারে যে ভবিষ্যতে যদি এই ধরনের অস্বাভাবিক লেনদেন বা এই জায়গায় যেহেতু গেছে, সুতরাং ভবিষ্যতে যেন এটা না যায়, এই জায়গাটা দেখা। দ্বিতীয় হচ্ছে আমাদের অবৈধভাবে লেনদেনের একটা বিষয় হচ্ছে যে হুন্ডির মাধ্যমে আমরা যখন দেখি, তখন এই হুন্ডির মাধ্যমে যে অবৈধভাবে যে অর্থ লেনদেনটা হচ্ছে, সেই জায়গাটাকে আমাদের বন্ধ করা। এবং সেখানে আমরা কিন্তু দেখেছি যে একটা সময় যে হুন্ডি চক্রটা যেভাবে কাজ করেছে, করোনার সময় কিন্তু দেখেছি এটা অনেক কমে এসেছিল, তারপর আবার বেড়েছে, তারপরে এখন কিন্তু আমরা দেখেছি এটা আরও কমে এসছে। তার মানে কিছুটা হলেও স্বচ্ছতা এসেছে, যে কারণে আমরা এই হুন্ডি চক্রটা কম দেখছি। সুতরাং এই জায়গাটাতে তার মানে রেগুলেশনটা যদি খুব এনফোর্স করা হয়, তাহলে কিছুটা হলেও এটা কমানো সম্ভব। আর তৃতীয় যে বিষয়টা বললাম, যেটা প্রথমেই যেটা বলছিলাম, সেটা হচ্ছে যে আপনি যত বেশি ট্রানজ্যাকশনগুলোকে মনিটাইজ করতে পারবেন, ডিজিটালাইজ করতে পারবেন, তত বেশি কিন্তু স্বচ্ছতা আসতে পারে। এবং এই জায়গাগুলোতে আসলে ব্যাংকগুলোর ক্ষেত্রে যেটা হচ্ছে যে অস্বাভাবিক লেনদেন, এখন অস্বাভাবিক লেনদেনের মধ্যে আমাদের একটা থ্রেশহোল্ড দেখতে হবে যে হ্যাঁ, যখন
কোটি কোটি টাকা লেনদেন হয়, তখন সেই জায়গাগুলোকে লেনদেনগুলোর মধ্যে জবাবদিহিতা আনা, স্বচ্ছতা আনা, যে সেই অর্থের উৎসটা কি। যখন 10 কোটি টাকা লেনদেন, 100 কোটি টাকা লেনদেন, সেই অর্থের উৎসটা আসলে কোত্থেকে আসছে, হ্যাঁ, সেই জায়গাগুলো দেখা। বিভিন্ন ধরনের আমরা জানি যে আমাদের ব্যাংকিং খাতে যখন ঋণপত্র খোলা হয়, যেখানে আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিং এর কথা বললাম, সেই জায়গাগুলোতে যখন অস্বাভাবিক ইনফ্লেটেড কোনো দাম যদি দেখা যায়, সেটা কেন হচ্ছে, সেই জায়গাগুলোতে আরও বেশি নজরদারি আনানো। অর্থাৎ যত বেশি আপনি স্বচ্ছতা আনতে পারবেন, কোনো না কোনো র্যাডারের মাধ্যমে এটা কিন্তু ধরা পড়বে। এখন এই র্যাডারটাকে আপনি যত বেশি স্ট্রং করবেন, যত বেশি শক্তিশালী করবেন, তত কিন্তু এটা আনার পরিমাণটা আস্তে আস্তে কমে আসবে। আর পুরো প্রক্রিয়াগুলো, লেনদেন যত বেশি ডিজিটালাইজড হবে, তত বেশি একদিক থেকে তো পাচারের অর্থ কমবে, দ্বিতীয় হচ্ছে আমাদের যে ওভারঅল আমরা যেটা বলি ট্যাক্স নেটকে বাড়ানো, সেই ট্যাক্স নেটকে বাড়ানোর মাধ্যমে আমাদের কিন্তু রাজস্ব আহরণের জায়গাটাও কিন্তু সহজ হবে। এখানে খুব গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা আর্থিক লেনদেনের কথা বলছি, সেখানে তার মানে একটা ব্যাংকিং খাতের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। তো এখন এই ব্যাংকিং খাতের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা প্রত্যাশা ছিল যে ব্যাংকিং খাত নিয়ে একটা বড় সংস্কার হবে, হ্যাঁ, এবং এই জায়গাতে হ্যাঁ আমরা বেশ কিছু কাজ হচ্ছে যেটা ইতিবাচক, কিন্তু তারপর একটা সামগ্রিক একটা বড় ধরনের একটা সংস্কার, যে সংস্কারের ক্ষেত্রে আমি বিশেষ করে বলবো যে কেন্দ্রীয় ব্যাংকটা যখন স্বাধীনভাবে কাজ করার যে ক্ষমতা, সেটা যতটা আসবে এবং যতটা বেশি স্বায়ত্তশাসিত হবে, এবং স্বায়ত্তশাসনটা যদি একেবারে এফেক্টিভ ওয়েতে হয়, তখন কিন্তু এই ধরনের বিভিন্ন ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ, যেটা আমরা আগে দেখেছি, সেটার মাধ্যমে এই ধরনের ম্যানিপুলেশন বা এই ধরনের অর্থ পাচারের বিষয়টা অনেক কমবে। সুতরাং একটা বিষয় হচ্ছে যে ব্যাংকের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন এটা অসম্ভব গুরুত্বপূর্ণ, একেবারে সঠিক উপায়ে স্বায়ত্তশাসন। দ্বিতীয় হচ্ছে যে ব্যাংকিং খাতগুলোর মধ্যে, অর্থাৎ এতদিনে কিন্তু আমাদের বিভিন্ন গবেষণাও হয়েছে, বিভিন্ন আলাপ আলোচনাও হয়েছে যে কি প্রক্রিয়ায় অর্থ পাচার হয়েছে, সেটা নিয়ে তো আমরা আলোচনা করলাম। তো ওই প্রক্রিয়াগুলোকে কেন্দ্র করে কোন কোন জায়গায় আসলে মনিটরিংটা স্ট্রং করা দরকার, সেই জায়গাগুলোতে সংস্কার করা দরকার। অর্থাৎ ব্যাংকিং খাতের ওই জায়গাগুলোতে সংস্কার করা দরকার। কয়েকটা, যখন বড় আর্থিক লেনদেন হবে, তখন কয়েকটা ধাপ থাকা দরকার, কয়েকটা স্ক্রুটিনি ফিল্টারিংয়ের জায়গা থাকা দরকার, যে যখন একটা বিশাল অঙ্কের টাকার লেনদেন হচ্ছে, সেই জায়গার স্বচ্ছতার ক্ষেত্রে শুধুমাত্র সেই সংশ্লিষ্ট ব্যাংক না, এখানে কিন্তু আরও বেশি একটা হয়তো একটা রেগুলেটরি কমিশন থাকতে পারে, বা এই ধরনের কিছু মেকানিজম আরও ইন্ট্রোডিউস করা, যার মাধ্যমে কয়েকটা ধাপে যাতে এই বিষয়গুলো যায়। কারণ আমাদের পুরো প্রক্রিয়াটার ক্ষেত্রে আমি যত বেশি, যখন আমি কিন্তু এটা বিশেষভাবে বলছি যে একটা বড় লেনদেন, আমরা যদি প্রত্যেকটা লেনদেন এভাবে দেখতে যাই, সেটা আমরা করতে পারবো না, কিন্তু বড় লেনদেনগুলোর ক্ষেত্রে যদি আমরা খুব স্বচ্ছতা আনতে চাই, তাহলে কয়েকটা ধাপ আনতে হবে, এবং এই ধাপগুলো যাতে এমনভাবে করা হয় যে এক ধাপ থেকে কোনো কিছু যদি ভুলক্রমে বা ইচ্ছাকৃতভাবে যদি পাসও হয়ে যায়, আরেকটা ধাপে যেন এটা কোনো না কোনো জায়গায় যেন স্বচ্ছতার বিষয়টা আটকায়, এবং সেই জায়গাটাতে যাতে একটা সঠিক স্বচ্ছ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা তৈরি করা। অর্থাৎ ব্যাংকিং সংস্কারের মাধ্যমে ব্যাংকিং খাতের মধ্যে স্বচ্ছতাটা আনয়ন করা, ডিজিটালাইজেশনটা বাড়ানো, এবং কেন্দ্রীয় ব্যাংকের সঠিক স্বায়ত্তশাসনটা। না, আমাদের দেশ থেকে পাচার যে অর্থ হয়েছে, এটার সূত্রটা প্রথমে বুঝতে হবে।